বিগ ব্রেকিং, রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট, দম ফুরিয়ে আসছে মোদির, দিল্লিতে শুরু আরেক জুলাই বিপ্লব। ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে বলেছেন আরশাদ মাদানি। শিক্ষার্থীদের উপর টিয়ার শেল লাঠিচার্জের তীব্র নিন্দা রাহুল গান্ধীর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার আনুষ্ঠানিক চিঠি। এখন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ভাবছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তে ১০৯ কিলোমিটার কাঁটা তারের বেড়া নির্মাণের পরিকল্পনা সরকারের, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপি চলো সংসদ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ঠেকাতে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স RAF টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যেই সংঘর্ষের ঘটনাও ঘটে। সংসদ ভবনের দিকে যাওয়ার পথে সংসদ স্ট্রিট, কমপ্লেক্স ও বিশেষ করে প্যাটেল চৌক মেট্রো স্টেশন এলাকায় সবচেয়ে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী একাধিক টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে কিছু বিক্ষোভকারী কাঁচ ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী ও সমর্থক কমপ্লেক্স থেকে জনপথ হয়ে সংসদ মার্গের দিকে পদযাত্রা করেন। তবে সংসদ মার্গের প্রবেশ মুখে আগে থেকেই ব্যারিকেড বসিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয় পুলিশ। শিক্ষার্থী সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন দাবি করেছে তাদের দিল্লি বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা রবিনের বাম হাত ভেঙে গেছে। এছাড়া আরও কয়েকজন কর্মী ঘাড়, পিঠ, হাত ও পায়ে গুরুতর আহত হয়েছেন। সংগঠনটির অভিযোগ, এক শিক্ষার্থীর কাঁধ নড়ে মারাত্মক জখম হয়েছে এবং নারী বিক্ষোভকারীদের উপরও পুরুষ পুলিশ সদস্যরা লাঠিচার্জ করেছেন। টিয়ার গ্যাসে আক্রান্ত এক বিক্ষোভকারী বলেন, সকাল থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। চারদিকে ব্যারিকেড থাকায় নিরাপদে সরে যাওয়ার পথও ছিল না। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন নিরাপদে বেরিয়ে আসার চেষ্টা করলেও পুলিশ সহযোগিতা না করে তাদের উপর লাঠিচার্জ করে। পরে তারা নিজেদের রক্ষায় রাস্তার পাশে থাকা যানবাহনের আড়ালে আশ্রয় নেয়। ঘটনার পর সিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রশ্ন তোলে, এটি কি যুদ্ধক্ষেত্র? শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর কেন টিয়ারশেল ব্যবহার করা হচ্ছে? দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আরও লিখেছে, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আর গণতন্ত্রে বাস করছি না? 1 মাস ধরে সরকার এই আন্দোলন উপেক্ষা করেছে, আর এখন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করলে আমাদের উপর হামলা চালানো হচ্ছে। ঘটনায় বিরোধী নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শিবসেনা নেতা আদিত্য ঠাকরে বলেন, যখন একটি সরকার উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলনরত তরুণদের দিকে অস্ত্র তাক করে তখন বোঝা যায় সেই সরকার তরুণদের বিরোধী। তিনি আরও দাবি করেন, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপ বিশ্বের কাছে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলবে। অন্যদিকে দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার ও মুখপাত্র রাজীব রঞ্জন এক বিবৃতিতে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সবাইকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করতে হবে এবং কোনো ধরনের সহিংসতা এবং বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। কর্মরত পুলিশ সদস্যদের আইনসম্মত নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। ছাত্র জনতার সেই অবিস্মরণীয় আন্দোলনকে ভারতের এই ককরোচ আন্দোলন দমনের মতোই একই ভূমিকায় অবতীর্ণ হয়েছিল দেশের তৎকালীন স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পেটোয়া নিরাপত্তা বাহিনী। তবে সেই আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য ফ্যাসিস্ট হাসিনা। অসীম সাহস আর আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্র জনতা দেশকে স্বৈরাচার মুক্ত করে। অন্যদিকে ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে বলেছেন আরশাদ মাদানি। ভারতের সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতির কারণে শুধু মুসলমান নয়, ইসলামও এখন আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি বলেন, ঘৃণার এই রাজনীতি দেশকে এমন এক সংকটময় অবস্থায় নিয়ে গেছে যেখানে সামনে এগিয়ে যাওয়ার কোনো স্পষ্ট পথ দেখা যাচ্ছে না। কাশ্মীর মিডিয়া সার্ভিস KMS জানায়, উত্তরপ্রদেশ জমিয়তে উলামার উদ্যোগে আয়োজিত হিন্দু মুসলিম ঐক্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাদানি এসব কথা বলেন। তিনি বলেন, আগে সাম্প্রদায়িক শক্তিগুলোর লক্ষ্য ছিল শুধু মুসলমানরা, কিন্তু গত কয়েক বছরে ঘৃণার রাজনীতির কারণে মুসলমানদের পাশাপাশি ইসলামও আক্রমণের শিকার হয়েছে।
এই পরিস্থিতি পরিবর্তনে সব ধর্মের উদার ও মানবিক চিন্তার মানুষের একত্রিত হয়ে সাম্প্রদায়িকতা ও বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাদারি বলেন, প্রতিটি স্তর বাস্তব উদ্যোগ নিতে হবে। বিভিন্ন ধর্মের সমমনা মানুষকে সঙ্গে নিয়ে ঘৃণা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠ গড়ে তুলতে না পারলে এই পরিবেশ বদলাবে না। ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদের আহ্বান এসেছিল দিল্লির একটি মাদ্রাসার আলেম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছ থেকে। সেই আহ্বানই 1832 এবং 1857 সালের বিদ্রোহের প্রেরণা জুগিয়েছিল। মাদারি বলেন, আজ এই সম্মেলন থেকে সাম্প্রদায়িকতা ও ঘৃণার বিরুদ্ধে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে, কোনো শক্তি তা দমন বা দুর্বল করতে পারবে না। এদিকে ভারতের শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়েছেন রাহুল গান্ধী। নয়াদিল্লির রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারই দাবি করছেন বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জের সমালোচনা করে তিনি বলেন, এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা পার্লামেন্টমুখী মিছিল করলে দিল্লি পুলিশ তাদের ছত্রভঙ্গ করে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। এই ঘটনার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, আন্দোলনকারী তরুণ তরুণীরা অপরাধী নন, তবে সরকার ও পুলিশ যে আচরণ করছে তা অত্যন্ত ঘৃণ্য। শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ চালানো মোটেও কোনো ভারতীয় পদ্ধতি হতে পারে না। তিনি আরো বলেন, দেশের তরুণ সমাজ বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান রাহুল গান্ধী। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক ঢাকার চিঠি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। এদিকে এখন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ভাবছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তে 109 কিলোমিটার কাঁটা তারের বেড়া নির্মাণের পরিকল্পনা সরকারের, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার 109 কিলোমিটার কাঁটা তারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার বেলা 3টার দিকে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, এসব কারণে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে গোলাগুলির কারণে আমাদের নাগরিকেরা প্রাণ হারান। সেজন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি, তবে আমাদের প্রস্তাব আছে। আমরা সেখানে কাঁটা তারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। সাংবাদিকদের এক প্রশ্নের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমদ বলেন, মিয়ানমার সীমান্তের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভারতের সীমান্তের তুলনায় সম্পূর্ণ ভিন্ন, তাই দুই সীমান্তকে একইভাবে দেখা যাবে না। ল্যান্ড মাইনের ঝুঁকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় মাইন শনাক্তে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মাইন খুঁজে বের করার জন্য ল্যান্ড মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি, এগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে বিজিবির কাছে দিয়েছি। বিজিবি সদস্যরা সেটা কাজ করছে যাতে মাইন দুর্ঘটনা আর না হয়। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।